প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। আমরা আজ ইরানে যে মার্কিন হামলা সে বিষয়ে আলোচনা করব। এই হামলা করার ফলে কি বিশ্ব পরিস্থিতি দাঁড়াচ্ছে বা মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে, বা এই যুদ্ধ কতদিন আসলে গড়াবে বা সমাধানই বা কীভাবে হতে পারে, এই নানা বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আলতাফ পারভেজ, ভূ রাজনীতি বিশ্লেষক ও গবেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম হলো, আপনাকেও স্বাগত জানাই। আলতাফ পারভেজ, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু যে চাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সাথে একসাথে হামলা করা, সেটা করতে পারলো। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ইরান হামলায় জড়িয়ে ফেলতে পারলো। আপনারা জানেন যে তিনটা জায়গায় হামলা করেছে এবং বিভিন্ন রকম বিশ্ব নেতৃবৃন্দের বিভিন্ন রকম মতামত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কিভাবে দেখছেন এই যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প এই ইরান হামলায় নিজেকে জড়িয়ে ফেলার ফলে বিশ্ব পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? আসলে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে ইরানে আগ্রাসনে লিপ্তই ছিল। ইরান, আমি বলবো যে গত কিছুদিন ধরে 5টি শক্তির সঙ্গে যুদ্ধ করছিল। তার মধ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রের যেসব প্রক্সি গেরিলা সংগঠন মধ্যপ্রাচ্যে অ্যাক্টিভ ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের, তারা এই 5 শক্তি ইরানে আগ্রাসন চালাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র এখন শুধু প্রকাশ্যে হামলাটা করল। এই হামলা তো হয়েছে, ইরানও স্বীকার করেছে, যুক্তরাষ্ট্র বলেছে 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। প্রশ্ন হলো, 4টা প্রশ্ন এখানে উঠতে পারে। সেটা হলো, এই হামলার ভিতর দিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা কমলো কিনা বা নিশ্চিহ্ন হয়ে গেল কিনা। 2 নম্বর হলো, এতে ইসরায়েল নিরাপদ হলো কিনা। 3 নম্বর হলো, এতে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে কিনা। 4 হলো, এতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের নৈতিক শক্তিটা বাড়লো কিনা। আমি বলবো এই 4টার উত্তরই হলো না। এই হামলায় ইসরায়েল, আমি বলবো একটু পরে সুযোগ পেলে, ইসরায়েল আরো বেশি অনিরাপদ হলো। যুক্তরাষ্ট্র তার নেতৃত্বের নৈতিক শক্তি হারিয়ে ফেললো, কারণ কোনো ধরনের আন্তর্জাতিক আইন কানুনের যে সে তোয়াক্কা করে না সেটি প্রমাণিত হলো। এবং মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদে অশান্তি তৈরি হলো। তো এরকম সবগুলো সূচকের আমরা নেতিবাচক দেখতে পাচ্ছি। এটা একটা কাণ্ডজ্ঞানহীন বর্বরতার ঘটনা ঘটলো। দেখুন, হামলার হওয়ার পরে এখনো কিন্তু কেউ বলছে না, যুক্তরাষ্ট্র বা ইরান, যে এখানে পারমাণবিক রিঅ্যাক্টরে ব্যবহারযোগ্য সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল এবং সেটা ধ্বংস হয়েছে। সেটা কিন্তু ইরানও বলেনি, যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ দিতে পারেনি, হামলার কথাই বলেছে। এবং ট্রাম্প যে শব্দটা ব্যবহার করেছেন, অবলিটারেট, আমরা মুছে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিচ্ছে। কিন্তু সেটা একটা বাহ্যিক ঘটনা, বোমা, ধোঁয়া, আগুন, এগুলো আমরা দেখেছি। মূল বিষয়টা তো হলো ইউরেনিয়াম, সেইটা কোথায়। দেখুন, সৌদি আরব, কুয়েত এবং আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সিও বলেছে যে কোনো রেডিয়েশন কিন্তু আমরা পাইনি। এর অর্থ তো অনেক ধরনের অর্থ দাঁড়ায়, যে তার রেডিয়েশন হওয়ার মতো কিছু সেখানে ছিলই না। ইতিমধ্যে বোমা হামলার পর সেখানে পারমাণবিক কেন্দ্রগুলোর প্রবেশ করার এবং বের হওয়ার পথও বন্ধ হয়ে গেছে। একটা হতে পারে, যদি সেখানে ইউরেনিয়াম থাকে সেটা মাটির নিচে চাপাই পড়ে গেছে, অথবা সেটা ছিলই না, অথবা হামলার আগে যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানকে অবহিত করেছিল, তাহলে ইরান সেগুলো সরিয়ে ফেলেছে। তার নিশ্চিত এরকম কোনো খবর নেই যে ইরানের পারমাণবিক সক্ষমতা মুছে দিয়েছেন ট্রাম্প। এটা তাহলে তো যেই যুক্তিতে হামলা চালানো হলো সেই যুক্তিটা থাকলোই, ইরানের দীর্ঘমেয়াদে পারমাণবিক সক্ষমতা থাকছেই। হ্যাঁ, এই হামলার ফলে ইরানের সেই সক্ষমতা কিছুটা পিছু হটে গেল, এটা নিশ্চিত। কিন্তু এই হামলার ভিতর দিয়ে ইসরায়েলে কিন্তু ইরানের হামলা বাড়ছে। আজকেও যুক্তরাষ্ট্রের হামলার পরেও কিন্তু সারাদিন ধরে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এবং আমি যে বলেছি যে কেন ইসরায়েল আরও বেশি অনিরাপদ, এবারের যুদ্ধের ফলে, এবং এবারের যুদ্ধের আগে একটা ধারণা ছিল ইসরায়েল অজেয়, তেল আবিব কেউ ছুঁতে পারবে না, তেল আবিবে একজন মানুষও মারা সম্ভব নয়। কিন্তু সেই অজেয় থাকার মিথ ভেঙে গেছে পুরো আরব বিশ্বে। যদিও আরবের শেখরা
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পুতুল সরকারের মতো আচরণ করছে, কিন্তু আরবদের মধ্যে তো একটা মুক্তির আকাঙ্ক্ষা আছে, স্বাধীনভাবে বাঁচার আকুতি আছে। আরবরা কিন্তু এবার দেখলো যে ইসরায়েল কিন্তু অজেয় শক্তি নয়, তেল আবিবে বোমা ফেলা যায়। এবং আমি তো বলবো যে ইসরায়েলের ওয়েবসাইটগুলো যেগুলো বলছে, যেগুলো আমরা দেখতে পারি, তেল আবিব হাইফা তো প্রায় ধ্বংস হয়ে গেছে অনেকাংশে। ফলে ইসরায়েলের জন্য এইটা একটা খারাপ বার্তা ইসরায়েলিদের জন্য, যে তারা আর নিরাপদ নেই। তারা যে কোনো মিসাইলের, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো অনুপস্থিত পেলাম আমরা। এবং যদি আরব রাষ্ট্রগুলো এবং যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল বাধা না দিত সিরিয়ার আকাশে, তাহলে কিন্তু ইসরায়েল এতদিনে আরও বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। আমি বলবো এই হামলা তার লক্ষ্য পূরণে পুরোপুরি সফল হয়নি, অনেকাংশে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সক্ষমতা হয়তো একটু পিছালো কিন্তু ইরানের, কিন্তু ইরান তার সক্ষমতা হারায়নি। যে সোহরাব হাসান, আপনি কি মনে করেন যে এই যে যুক্তরাষ্ট্র এত বড় হামলা, সেই যুদ্ধ বিমান যেটা মানে খুবই ধ্বংস করতে পারে, সেই B-52, এটা দিয়ে শেষ পর্যন্ত আলতাফ পারভেজ যেটা বললেন, তাহলে কি অর্জন হলো? আর ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল অর্জনই বা কী হলো? যুক্তরাষ্ট্র তো একটা আছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শান্তির প্রেসিডেন্ট, তিনি সব যুদ্ধ থামিয়ে দিবেন, 24 ঘন্টায় যুদ্ধ থামিয়ে দিতে পারেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন, মধ্যপ্রাচ্য থামাতে পারেন, অনেক কিছু তিনি পারেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কি করলেন? এটা ধন্যবাদ এবং বন্ধু আলতাফ পারভেজকে শুভেচ্ছা। ট্রাম্প কি করলেন? ট্রাম্প প্রথম মেয়াদে যে কাজটি করতে পারেনি, বিশ্বকে তছনছ করে দেওয়া, দ্বিতীয় মেয়াদে সেই কাজটি শুরু করলেন। এখন এটা কোথায় যাবে, আমেরিকাকে কোথায় নিয়ে যাবে? আর আমেরিকা তো সবসময় যুদ্ধবাজ, 60-এর দশক থেকে শুরু। এই যে যুদ্ধবাজ একটি দেশ, আন্তর্জাতিক রীতিনীতি, আইন কানুন কিছুই মানে না এবং সভ্যতার বিরোধী এই হামলা একটা রাষ্ট্রকে আরেকটা রাষ্ট্র কোনো রকম প্ররোচনা ছাড়া, কোনো রকম উস্কানি ছাড়া এভাবে ধ্বংস করে দিতে পারে, হামলা করতে পারে। এখন ইরানের ইউরেনিয়াম রাখার অধিকার নেই, আমেরিকার কেন থাকবে? রাশিয়ার কেন থাকবে? ইসরায়েলের কেন থাকবে? ইসরায়েলের কেন থাকবে? ইরান তো আন্তর্জাতিক পরমাণু যে সংস্থা, সেই চুক্তিতে সই করেছে, অর্থাৎ তারা এই নিয়ম মেনেই চলছিল, আইন মেনে চলছিল। তারা এই পারমাণবিক যে উপাদান সেটা ব্যবহার করবে উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, কিন্তু তারা যুদ্ধ করবে না, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং তারা অস্ত্র বানিয়েছে, এর কোনো প্রমাণ নেই, কিন্তু এই যে ইসরায়েলে তো অস্ত্র আছে। এখন যেটা হচ্ছে যে ট্রাম্প কাজটা করলো কেন? কাজটা করলো তার অভ্যন্তরীণ কিন্তু অনেক ব্যাপারে, অভিবাসী ইত্যাদি ইত্যাদি অনেক নিয়ে তার বেশ সমালোচিত, শিক্ষানীতি, তারপর অভিবাসন নীতি, পররাষ্ট্রনীতি, এমনকি ইউক্রেন নীতিও। কারণ ইউক্রেন নীতি তিনি যেভাবে সমাধান করতে চাচ্ছেন, আমেরিকান মানুষ হয়তো চায়নি, বা আগের বাইডেন প্রশাসন তো চায়নি, বা পেন্টাগনও হয়তো চায় না। তো সব এটাকে পিছনে ফেলার জন্যে, যেমন ইসরায়েল যে কাজটা করেছে, এক হচ্ছে তার নিরাপত্তা, তথাকথিত নিরাপত্তার জন্য, দ্বিতীয় হচ্ছে যে গাজায় যে 1.5 বছর ধরে তারা গণহত্যা চালিয়েছে, এটা নিয়ে বিশ্বব্যাপী যে নিন্দিত হয়েছে, সেই ঘটনাকে কিন্তু এই হামলার মধ্যে দিয়ে আড়াল করে ফেলল। আরেকটা প্রমাণিত, যেটা আলতাফ ভাই বললেন, এর সঙ্গে যুক্ত করবে, ইসরায়েল শুধু অনিরাপদ নয়, ইসরায়েল একক তার অস্তিত্বও নেই, স্বতন্ত্র তার অস্তিত্ব নেই। তার অস্তিত্ব নির্ভর করে আমেরিকার নিরাপত্তা বলয়ের উপর, আমেরিকার অস্ত্রের উপর। এতদিন পরোক্ষভাবে ছিল, এখন প্রত্যক্ষভাবে সেটা প্রমাণিত হলো। আর আরব রাষ্ট্রগুলোর কথা বলে, তারা তো একেবারেই আমেরিকার বশংবদ। সুতরাং কেউ এরকম মানে জোরালো প্রতিবাদ করেনি, বিশ্বও করেনি, যেটা আমরা আশা করেছিলাম। চীন, রাশিয়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যাচ্ছেন, পুতিনের সঙ্গে আগামীকাল বৈঠক হবে, কিন্তু সেই বৈঠকে কি হবে? কারণ রাশিয়ার সামনে একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে ইউক্রেন। এখন ইউক্রেন যুদ্ধ বন্ধে তো ট্রাম্প একটা ভূমিকা রাখছে। এখন পুতিন এটা সাহস করবেন কিনা যে ট্রাম্পকে খেপিয়ে, বা ট্রাম্পকে যুক্তরাষ্ট্রে অনেক ব্যাপারেই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে। তবে আমি মনে করি চীন এবং রাশিয়া তারাও
নিরাপত্তা পরিষদের সদস্য, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যদি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে এই হামলা মানে এর পরবর্তীকালে হামলা চালাতে সাহস পাবে না, এটা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় যতই পাগলামি করুক, তা কিন্তু ওই যে মানে এক ধরনের সে কিন্তু যে লক্ষ্যে যেতে চেয়েছেন তিনি, সেই লক্ষ্যে যাওয়া, অর্থাৎ আমরা ইরানকে হামলা চালিয়ে ইরানকে দুর্বল করে তাকে আলোচনায় আনা। কারণ এখন যে ইরানের শক্তি, তাতে আলোচনায় তারা আসেনি, অতীতেও আসেনি, ভবিষ্যতে ওই যে দুর্বল করাকে একটা তেহরানকে, ট্রাম্প তো বলছিলেন যে তেহরানে যাতে কোনো মানুষ না থাকে, মানে তেহরান থেকে সব চলে যাবে এবং তারা সেখানে ধ্বংসযজ্ঞ চালাবে, 1 কোটি মানুষের শহর। মানে এটার কোনো আন্তর্জাতিকই নেই। ধরেন ইরাকে তারা একই কায়দায় হামলা করেছে, আফগানিস্তান দখল করেছে। আফগানিস্তান টুইন টাওয়ারে যদি কোনো কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে, সেই ব্যক্তিকে ধরো, সেই গোষ্ঠীকে ধরো, কিন্তু একটা রাষ্ট্রকে এভাবে নিশ্চিহ্ন করে, আর যে ফলটা হলো কি, তারা পশ্চাদপসরণ করতে বাধ্য হলো, আর সেখানে একটি অন্য ধরনের রাষ্ট্র কায়েম হলো, তালেবানি রাষ্ট্র হলো, যেটা আর এক ধরনের বিপদ ডেকে আনবে। মানে প্রতিবেশী দেশগুলো, সারা বিশ্বে সবটাই হচ্ছে আমেরিকার যে গোয়ার্তমি, এটা রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে থাকলে তো এক ধরনের বিপদ কম, রাষ্ট্রীয় পর্যায়ে। এবং দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প ভাবছে যে তার কোনো জবাবদিহি নেই। কংগ্রেস সদস্যরা বলছেন যে এভাবে প্রেসিডেন্ট হামলা চালাতে পারে না বা অনুমোদন করতে পারে না। এখন ট্রাম্প এসে কিন্তু অনেক ক্ষেত্রে করেছে, বিদেশি ছাত্রদের ক্ষেত্রে করছে, অভিবাসীদের, আমরা তার খেয়াল খুশি খামখেয়ালি যা খুশি তাই করছে। যে আপনার কাছে আবার আসবো, আলতাফ পারভেজ যেটা সোহরাব হোসেন বলছিলেন, যে আমি দু একজনের বিশ্লেষণ শুনছিলাম যে অনেকে বলছে যে এটা আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে আসলে এক ধরনের স্ক্রিপ্টেড নাটক, আসলে জয় বলুক। যেমন ইরাকের কথা যেটা মনে আছে, যে ম্যাস ডিস্ট্রাকশন উইপেন আছে, এই কথা বলে একটা ন্যারেটিভ তৈরি করা হলো, বিবিসি, CNN বা পশ্চিমা মিডিয়াগুলো একটা ন্যারেটিভ তৈরি করলো, সারা বিশ্বকে এটা দেখালো, তারপরে হামলা করলো, তারপরে দেখালো কিছু নাই। কয়েকদিন আগে আপনি হয়তো দেখেছেন যে তুলসী গাবার্ড বলতেছে তাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে ইরান পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছে না, শি ইজ রং। তার মানে এটা কিন্তু আপনি ভালো ব্যাখ্যা করতে পারবেন যে এই যে স্ক্রিপ্টেড অ্যাটাক যদি হয়, আপনি প্রথম থেকেই বলেছেন যে তার অর্জন তাহলে কি হলো, এবং সেই অর্জনের ক্ষেত্রে আপনার পাশাপাশি এটাও একটু প্রশ্ন করি যে ইসরায়েল, যে ইরান এবং ইসরায়েলের পাল্টা হামলা হচ্ছিল, তার মানে কি ইসরায়েল আসলে পেরে দিচ্ছিল না, যার জন্য তার বড় ভাইয়ের সহযোগিতা লাগলো? আসলে দেখুন, গত 30 বছর ধরে আমরা শুনছি আন্তর্জাতিক মিডিয়ায় যে ইরান পারমাণবিক বোমা বানানোর থেকে 1 সপ্তাহ দূরে আছে। এটা শুনে শুনে গত 30 বছর আমরা বড় হয়েছি, কিন্তু ইরানের সেই পারমাণবিক বোমা কিন্তু আজও তারা কখনোই কিন্তু বলেনি। কিন্তু আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের মিডিয়া, ব্রিটেনের মিডিয়া তো প্রধান সারা পৃথিবীতে, তারা এগুলো বলেছে, এবং নেতানিয়াহু তো গত মাসেও বলেছে যে ইরান খুব কাছাকাছি আছে। ফলে এগুলো হলো ইরানকে থামানো, ইরানকে ধ্বংস করার একটা ন্যারেটিভ। আপনি ঠিকই বলেছেন। আমি এখানে আরেকটু যুক্ত করতে চাই। একটা নিউজ আকারে বেরিয়েছিল 2001 সালে, আপনার বুশের আমলে, খেয়াল করেছেন কিনা, যে 6-7টি মুসলিম দেশ, মধ্যপ্রাচ্যের দেশ এবং উত্তর আফ্রিকার, যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। সেগুলোতে হয় সরকার পরিবর্তন করা হবে, অথবা সেই দেশগুলোকে আক্রমণ করা হবে। সোমালিয়া, সুদান, সিরিয়া, লিবিয়া, ইরাক, সর্বশেষ ছিল ইরান। সঙ্গত কারণে ইরানকে সর্বশেষ রাখা হয়েছে, কারণ ইরানে আগ্রাসনের জন্য সিরিয়াকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এখন তো সিরিয়ার আকাশসীমা দিয়ে ওরা খুব সহজে হামলা চালাতে পারছে। তার আগে যারা এই ধরনের হামলার বিরোধিতা করত মধ্যপ্রাচ্যে, গাদ্দাফি, সাদ্দাম হোসেন, তাদেরকে সরানো হয়েছে। ফলে ইরানে হামলাটা যে হবে, এটা ইরানও জানতো, মধ্যপ্রাচ্যের অন্যরাও জানে, সারা পৃথিবী জানে। তো প্রশ্ন হতে পারে যে এটা কি ইসরায়েলের ডাকে আমেরিকা সাড়া দিয়েছে? আসলে এটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপেরও একটা বহুদিনের ইচ্ছা, ইরানকে দমন করা হবে, ইরানকে
মানে আগ্রাসনের শিকার হবে ইরান। ইসরায়েল একা পারছিল না, ওরা প্রথমে ইসরায়েলকে লেলিয়ে দিয়েছিল। দেখবেন যে ইসরায়েল যে যতদিন হামলা করেছে, মানে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো কিছু করতে পারেনি। ফলে ইসরায়েল সবসময় চেয়েছে যে যুক্তরাষ্ট্র এটা যুক্ত হোক, ফলে যুক্তরাষ্ট্র শেষমেশ এটা যুক্ত হয়েছে। এই ঘটনার ভিতর দিয়ে কিন্তু সেই পুরানো একটা সত্য আরও বেশি সত্য হিসেবে প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রে ইসরায়েল লবি খুবই শক্তিশালী। ইরানকে ধ্বংস করা কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি কিছু ইস্যু নয়, কিন্তু ট্রাম্প যেহেতু রিপাবলিকান দল এবং যুক্তরাষ্ট্রের শাসক মহলেও ইসরায়েলের বিপুল প্রভাব রয়েছে, ফলে যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কোনো স্বার্থ নেই সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকদের অর্থই বিনিয়োগ করা হলো হামলায়, এবং যুক্তরাষ্ট্র এই হামলার দায় নিল। এটা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘাড়েও তো এই হামলার দায় পড়লো। ফলে আমি বলবো যে এইটা যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও নিরাপদ করে তুললো। আজকে ইরান বলেছে যুক্তরাষ্ট্রের যে কোনো নাগরিকরাও আমার লেজিটিমেট টার্গেট। তার মানে ট্রাম্প একদিকে আমি যেটা বলছি যে ইসরায়েলকে অনিরাপদ করেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও সে অনিরাপদ করেছে, কারণ ইরান এই হামলা কাটিয়ে উঠলে সে তো এই বর্বরতার কথা ভুলবে না। দেখুন, ইরান তো একটা পারস্য সভ্যতা, এটা তো একটা বড় সভ্যতার ব্যাপার। তার পারমাণবিক কেন্দ্রগুলো ছিল তার মুকুটের মুক্ত, আমরা সমর্থন করি বা না করি, ফলে সেখানে আঘাত করা হয়েছে, অর্থাৎ ইরানের আত্মসম্মান আত্মগৌরবে আঘাত করা হয়েছে চূড়ান্তভাবে, কিন্তু সেটা পুরোপুরি ধ্বংস করা যায়নি। ফলে ইরান তো রিটেলিয়েট করবে ফিউচারে, যে কোনো সময় ইরান আবার তার সক্ষমতা বাড়াবে, এবং তার যে প্রক্সিগুলো রয়েছে, তার যে ছদ্ম গেরিলা সংগঠনগুলো রয়েছে, হামাস, হিজবুল্লাহ, হুতি, তারাও কিন্তু এই হামলায় যুক্ত হবে। বা আপনি যে শুরুতে যেটা বলছেন, ইভেন ইরানের যে ক্যাপাসিটি, ইউরেনিয়াম যতটুকু আছে বা তার যে এই পারমাণবিক সক্ষমতা, সেটা তো ইনট্যাক্ট আছে, কেউ তো বলতে পারে না যে সেটা। এবং তারা ইরান কিন্তু বলেছে যে ওখানে তারা অনুমান করছিল হামলা হতে পারে, সুতরাং ওটা তারা ইভাকুয়েট করেছে। আজকে আমি ওদের বিবৃতি পড়েছি, ওদের অ্যাটমিক এনার্জি কমিশনের। তারা দুটো ব্যাপার, তারা একটা বলেছে যে আমরা এই জাতীয় শিল্পের, ন্যাশনাল ইন্ডাস্ট্রি শব্দটা ব্যবহার করেছে, এগিয়ে নেওয়ার কাজ থামাবো না। এক, আরেকটা হলো এই যে সক্ষমতার ব্যাপার, যে কোনো প্রযুক্তিগত সক্ষমতা তো জ্ঞানের ব্যাপার। আপনি তো 5টা 10টা 50টা বোমা ফেলে তো এই জ্ঞানকে নির্মূল করতে পারেন না, ফলে ইরানের এই সক্ষমতা থেকেই যাবে। ফলে ইসরায়েল যেটাকে বিপদ বলছে, তার জন্য আসলে ইসরায়েল রাষ্ট্রটাই পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক, কিন্তু ইসরায়েল দেখাতে চাচ্ছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, যে ইরান বিপদ। ইরানের যাকে ওরা বিপদ মনে করছে সেই বিপদ কিন্তু থাকছে। যে সরাফ হাসান যেটা বলছিলাম, এখন ইরানে মার্কিন হামলা হয়েছে আগে, তারপর এর আগে ইসরায়েল হামলা করেছে, এই পরম্পরা আমরা জানি। কিন্তু প্রশ্নটা হলো যে মার্কিন যে বয়ান, ইসরায়েলের যে বয়ান, সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যে শান্তির জন্যে ইরান একটা হুমকি। এখন এই প্রশ্ন যদি করা হয় যে ইসরায়েল, ওনাকে বলছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল একটা কৃত্রিম রাষ্ট্র, সেই রাষ্ট্রটি কি আসলে মধ্যপ্রাচ্য বা সারা পৃথিবীর জন্য হুমকি, নাকি ইরান হুমকি? আপনার ব্যাখ্যা কি? সারা পৃথিবীর জন্য হুমকি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আরও বেশি হুমকি, মহা হুমকি। ইসরায়েল তো স্যাটেলাইট রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের একটা উপগ্রহ। হ্যাঁ, অস্ত্র বলেই সেখানে শক্তি দেখাচ্ছে, গণহত্যা করছে, ভূমি দখল করছে। যে রাষ্ট্রটি ছিল পুরো প্যালেস্টাইনের 40% সম্ভবত, এখন 80% তাদের দখলে বা তারও বেশি। তো এটা হচ্ছে একটা দখলবাজ। এখন এই দখলবাজকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নগ্নভাবে সমর্থন করে আসছে, এবং আরব দেশগুলো নতজানু হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। আর ইরানে হামলার পিছনে, যুক্তরাষ্ট্রের হামলার পিছনে একটা প্রতিশোধ স্পৃহাও কাজ করেছে। যুক্তরাষ্ট্রের যে বসংবদ শাসক ছিল শাহ, তার বিরুদ্ধে যে গণবিক্ষোভ হয়েছিল, যে গণবিস্ফোরণ হয়েছিল, সেখানে যুক্তরাষ্ট্র তার পরাজয় বলে মনে করেছে, এবং সেই পরাজয়ের আজকে কত 40 বছরের বেশি সময় সেই পরাজয়েরই প্রতিশোধ নিয়েছে। শুধু ইসরায়েল, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, শুধু ইসরায়েলের ঘটনা না, ইরান যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল অনেক আগে থেকে।
এই মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল আরবদের এত যুদ্ধ বা এত সংঘর্ষ না হয়েছে, এখন এটা কিভাবে সামাল দেবে? আসলে কেউ জয়ী হয়নি। ইরানকে জয়ী হয়েছে কারণ তাকে তো মানে তাকে ক্ষতিগ্রস্ত করেছে। যে ক্ষতি হয়েছে, আপনি 4 শতাধিক মানুষ মারা গেছে, হয়তো আরও যদি এটা চলতে থাকে আরও বেশি মানুষ মারা যাবে। যে সম্পদ ধ্বংস হয়েছে, ইরানকে আবার নতুন করে কিন্তু তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে যে ইরানের একটা বড় দুর্বলতা যে এই যুদ্ধের মধ্য দিয়ে বা এই হামলার মধ্যে দিয়ে প্রকাশিত হলো, ইরানের ভিতরে ইসরায়েল যে কী বলে গুপ্তচর বৃত্তির যে ক্ষেত্র তৈরি করেছে। হতে পারে ইরানে যারা নিষ্পেষিত, যাদের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার নেই, তাদেরকে ব্যবহার করতে পারে। ইরানকে নিজেকেও কিন্তু প্রশ্নটা করতে হবে, কারণ তার ভিতরে এরকম কিভাবে করতে পারলো। ইসরায়েলে তো পারেনি কেউ, যুক্তরাষ্ট্র পারতে পারে, কিন্তু আমি বলছি যে তার যে প্রতিরক্ষাটা কিন্তু জনগণকে নিয়ে, প্রতিরক্ষা কিন্তু সামরিক শক্তি নিয়ে না। সামরিক শক্তি নিয়ে সেটা ইসরায়েলের ক্ষেত্রে হতে পারে, কারণ তাকে আমেরিকা সমর্থন করবে, ইরানকে তো কেউ সমর্থন করবে না। তার শক্তির ভিত্তি হচ্ছে জনগণ, যেটি 10 বছর স্থায়ী যুদ্ধে প্রমাণ করলো ইরান, যে ইরাক যুক্তরাষ্ট্রকে সমর্থন করার পরও তখন সাদ্দাম হোসেনই ক্ষমতায়, পরও কিন্তু যুদ্ধে ইরাক পরাজিত হলো, ইরান জয়ী হলো। সুতরাং ইরানের আমি মনে করি এই আত্মসমালোচনাটুকু করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, যেটি আলতাফ ভাই একটা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এর পরবর্তী টার্গেট পাকিস্তান। যদি সত্যি সত্যি সেটা হয়, তাহলে তো ধরে নেব যে পুরো ইসলামী বিশ্ব বা মুসলিম বিশ্বই হচ্ছে তাদের টার্গেট, এবং যেখানেই মুসলমান আছে সেখানেই তারা হয়তো হত্যাযজ্ঞ চালাবে বা তারা নানা রকম নাশকতা করবে। এখন এর মধ্য দিয়ে, এই যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু প্যালেস্টাইন প্রশ্নটাই চাপা পড়ে গেল। আমরা মনে করি যে এটিও বিশ্বের যারা মানে বিশ্ব বিবেক বলে যারা পরিচিত, যারা সভ্যতার ধারকভাব জড়িত, সেটি যাতে কোনোভাবে না যায়। এই যে 50,000-এরও বেশি মানুষ, 60,000-এরও বেশি মানুষকে হত্যা করা, এবং বিশ্বযুদ্ধের পর বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বড় বড় যুদ্ধ ছাড়া, ভিয়েতনাম, বাংলাদেশ বা এরকম 60,000 মানুষ, এবং যেখানে লোকসংখ্যা হয়তো কয়েক লাখ, তার মধ্যে 60,000 মানুষকে হত্যা করেছে, এবং বেশিরভাগই হচ্ছে শিশু ও নারী। মানে এখন এটা কে জবাবদিহির আওতায় আনবে? যুক্তরাষ্ট্রকে। জাতিসংঘ তার পদানত, ইউরোপ তার নির্দেশে চলে। এখন আমরা যদি ইউরোপের স্বাধীন কণ্ঠস্বর পেতাম, এবং রাশিয়া এবং চীন যদি শক্ত ভূমিকা নেয়, তাহলে কিছুটা হয়তো এই ন্যায্যতা পাবো না, কিন্তু অন্যায়, যে প্রচণ্ড অন্যায় হয়েছে, সেই অন্যায়ের কিছুটা প্রতিকার হয়তো পাওয়া যাবে। বা যুক্তরাষ্ট্র যে ভুল করেছে, এটি অন্যায় করেছে, সেটি হয়তো মানুষ, মানে শুধু যুক্তরাষ্ট্রের মানুষ না, সারা বিশ্বের মানুষ এটা অনুধাবন করবে, এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাইবে মার্কিন বয়ানের বিপরীতে। আমি মনে করি। অনেক ধন্যবাদ। যে আলতাফ পারভেজ, এই যে দখলবাজ রাষ্ট্রের কথা বললেন সরাফ হাসান, আমরা এটা সবাই জানি, কিন্তু আমরা যদি দেখি যে ইরান, আপনি যখন 30 বছরের কথা বলছিলেন, যখন ইসলামিক বিপ্লব হওয়ার পরে, যখন তারা এই শাহকে দমিয়ে যখন তারা ক্ষমতায় আসছে, এরপরে তাদের শত্রু তারা চিহ্নিত করেছে, তাদের শত্রু কারা, বন্ধু কারা। যুক্তরাষ্ট্র যে তাদের শত্রু, এটা তো তারা জানে, ইসরায়েল তার শত্রু, এটা জানে, এবং সেই স্ট্র্যাটেজি তারা তো নিচ্ছে যে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, ইসরায়েল হামলা করতেই থাকবে। তাদের আসলে এখনকার কৌশল কি হবে? তারা তো এমন তো অজানাত না যে তারা আক্রান্ত হতে পারে। আজকে হয়েছে, 2 দিন আগে হতে পারতো, 2 দিন পরেও হতে পারতো, কিন্তু তাদের এখন কৌশল কি হতে পারে? ইরান কৌশল কি হবে? এবং একই সাথে প্রশ্ন যে ইরান এই হামলার ফলে ইরান কি আসলে দুর্বল হবে, নাকি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে? প্রথমত যেটা বললেন একটু আগে আপনি, যে বিশ্বের জন্য সমস্যা কে, ইসরায়েল না ইরান? না, এবং সোহরাব হাসান ন্যায়সঙ্গতভাবে বললেন যে বিশ্বের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করেছে যুক্তরাষ্ট্র, তারা কোনো ধরনের আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা করছে না। এর ফলে দুটো বড় বিপদ বিশ্বের সামনে হাজির হয়েছে। আমি ইরানের প্রসঙ্গটা এর পরে বলছি। একটা হলো প্রিএমপ্টিভ অ্যাটাকের নিরাপত্তার কথা বলে
আগে হামলার যে নজির যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্থাপন করলো, এইটা তো বিশ্বের অন্য জায়গায় এখন মাঝারি শক্তিগুলো চর্চা শুরু করবে। আজকে পাকিস্তানে পারমাণবিক বোমা আছে, এটা যদি ভারত মনে করে তার মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, ভারতের নিজেরও পারমাণবিক বোমা আছে, তাতে কি? ভারত যদি পাকিস্তানে হামলা চালাতে চায়, সেটা তো এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে এখন পাকিস্তান কি করবে? সে প্রচণ্ড রকমের দ্রুত গতিতে ব্যাপক আকারে সামরিকায়ন বাড়াবে, সামরিক খাতে ব্যয় বাড়াবে এবং চীনের সাথে একটা মৈত্রী করবে। তো সেই মৈত্রীও সামরিক উপাদানই থাকবে বেশি। তার মানে এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মধ্যপ্রাচ্য নীতি, এইটা সারা পৃথিবীতে একটা মাৎস্য ন্যায়ের রাজত্ব কায়েম করবে। আর হলো সামরিকায়ন প্রচণ্ড আকারে বাড়াবে। ছোট দেশগুলোকেও এখন টিকে থাকার জন্যে এরকম একটা মগের মূল্যকে তাকেও কিন্তু সামরিকভাবে আরও শক্তিশালী হওয়ার দিকেই যেতে হবে। তো এইটা যে কোনো সামরিকায়নই, তার মানে উন্নয়ন ব্যয় দুনিয়া জুড়েই কমে যাবে। তাইলে দুনিয়ার জন্যই এটা একটা নতুন বিপদ ট্রাম্প হাজির করলেন। আরেকটা হলো, আমি এটা কিন্তু মনে করি না যে বিচ্ছিন্নভাবে ট্রাম্পের সমস্যা বা নেতানিয়াহুর সমস্যা। এটা হলো যুক্তরাষ্ট্রের এই শাসক গোষ্ঠী এবং ডেমোক্রেটরাও ইরানের বিরুদ্ধে গত 50-60 বছর ধরে অবরোধ চলছে, কিউবার বিরুদ্ধে অবরোধ চলছে। কিউবার তো পারমাণবিক বোমা নেই, তাহলে সেই অবরোধ যুক্তরাষ্ট্র দিয়ে রেখেছে কেন? অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন দেখে কোনো রাষ্ট্র তার কথা শুনছে না, তার ভূকৌশলগত স্বার্থে ছন্দ মিলাচ্ছে না, তখনই তার বিরুদ্ধে নানা অভিযোগ অজুহাত দিয়ে এই অবরোধ দিয়ে রাখে। অবরোধই তো এক ধরনের যুদ্ধ ছিল। ইরানকে তো দুর্বল করে ফেলা হচ্ছে অবরোধেই। কিন্তু তারপরও যে ইরান দাঁড়িয়ে থেকেছে, সেটা হলো জ্ঞান বিজ্ঞানে ইরানও একটা শক্তিশালী সভ্যতার সিলসিলা ধারণ করে আছে। আমি মনে করি ইরানের যে এখন যে আঘাত পেল ইরান, এতে তারা সামরিক সক্ষমতা একটু পিছিয়ে গেল, কিন্তু তারা মোটেই প্রচণ্ড রকমের দুর্বল হলো না। তারা এটা কাটিয়ে উঠতে পারবে। এবং আপনি খেয়াল করুন, ট্রাম্প যখন বলছে যে ওদের পারমাণবিক স্থাপনা আমরা মুছে দিয়েছি, তারপরেই আবার বলছে আলোচনার কথা বলা হচ্ছে। তো মুছে দিলে আর আলোচনার প্রয়োজন কেন? তার মানে তারা এখনও ইরান যে দুর্বল হয়ে গেছে এই ব্যাপারে তারাই নিশ্চিত নয়। আসলে সেটাই সত্য, ইরান এখনও নিশ্চিহ্ন হয়ে যায়নি এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই, কারণ মধ্যপ্রাচ্য জুড়েই তাদের একটা প্রভাবের জায়গা রয়েছে আর কি। আমি এখানে যেটা বলতে চাই যে বিশ্বের সামনে প্রধান বিপদটা হলো শক্তিশালী দেশগুলো কোনো ধরনের আইন কানুন নিয়ম নীতি তোয়াক্কা করছে না। আজকে চীন এবং রাশিয়া এখন হয়তো একটু দুর্বল, যুক্তরাষ্ট্র থেকে পিছিয়ে আছে বলে তারা যুক্তরাষ্ট্রের অন্তত মৌখিক বিরোধিতা করছে, কিন্তু এই সুযোগগুলা, এই ধরনের মগের মূল্যক ধর্মী ব্যবস্থাপনার সুযোগটা তো তারাও নিবে যখন আশেপাশের দেশগুলা, তাদের দিক থেকেও এই বিপদটা আছে। অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য এটা একটা বড় ঝুঁকি, একটা বড় নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এবং ইরান, আপনি যেটা বলেছিলেন প্রশ্নে, আমি বলবো ইরানের লড়ে যাওয়া ছাড়া তো ইরানের সামনে কোনো আর পথ নেই। ইরান আত্মরক্ষায় সব ধরনের শক্তি ব্যবহার করবে, সব ধরনের কৌশল ব্যবহার করবে। নিশ্চিত থাকা যায় ইরান আত্মসমর্পণ করবে না। জি, সোহরাব হোসেন যেটা বলছিলাম এর আগে, আলতাফ পারভেজ তার কথায় বলছিলেন যে এই যে একটা দখলবাজ রাষ্ট্র এবং মার্কিন সহায়তা নিয়ে সামরিক মানে হামলা করে, মানে আমরা দেখছি মধ্যপ্রাচ্যে তারা কীভাবে অন্যায় অত্যাচার করছে, মানুষ হত্যাযজ্ঞ চালাচ্ছে। এখানে ধরেন কোনো একতরফাভাবে ইরানে হামলা চালালো, মানে সামরিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে বলেই তারা এইভাবে করে নিজেদেরকে আসলে নিরাপদ রাখতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে? পারার তো কথা না, মানে পারা উচিত নয়। এখন দেশ যেমন জোরজার, তার বিশ্বটাও তো তাই হয়ে গেছে। যুক্তরাষ্ট্র সেখানে আগে দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ছিল এবং এই অঞ্চলে সবাইকে শত্রু বানাইলাম, সবাইকে শত্রু বানাইলাম এবং যাদেরকে শত্রু বানাতে পারি নাই তাদেরকে তাবেদার বানাইছি। যাকে তাবেদার বানাবে তাকে খুশি হতে তাবেদার হয় নাই। যুক্তরাষ্ট্রের এই শত্রু এবং তাবেদার তত্ত্ব, এটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাবে। যখন ভারত মনে করবে চীন তার শত্রু, হ্যাঁ, চীন মনে করবে রাশিয়া তার শত্রু অথবা যুক্তরাষ্ট্র শত্রু, এই যে সমান যদি শক্তি না থাকে যে কোনোভাবেই, কিছুটা দুর্বল রাষ্ট্র কিন্তু সে সন্দেহ করবে এবং সন্দেহ করলে এই যে সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করবে। তবে ইরানের, আমিও মনে করি যে ইরান দুর্বল হবে না। দুর্বল হবে না এই কারণে, যদি
চীন এবং রাশিয়ার সাথে তার এখন যে কৌশলগত সম্পর্ক আছে সেটি বজায় থাকে। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদে চীন শাহর পতনের পর থেকেই তো ইরান একটা ভয়াবহ প্রতিকূলতার মধ্যে ছিল। তার এই যে এখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে তারা যে উন্নত হয়েছে সেটা তা ছিল না, সম্পদ ছিল না, সামরিক শক্তি ছিল না, এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তো সবচেয়ে ধনী দেশ কিন্তু ইরান। হ্যাঁ, একসময় সৌদি আরব ছিল, হয়তো তেল নিয়ে সৌদি আরবই হতে পারে। আর একটা হচ্ছে যে ইরানকে অবরোধ বছরের পর দশকের পর দশক অবরোধ দেওয়ার পরেও কিন্তু তাকে কাবু করতে পারেনি। যুক্তরাষ্ট্রের যদি লক্ষ্য থাকে কাবু করা, সেটি পারবে না। আর যদি এটা লক্ষ্য থাকে যে তার বিপদ মুক্ত হয়ে ইরানের সাথে একটা সমঝোতায় আসা, সেখানে কি হবে সেটা নির্ভর করবে যে পরবর্তীকালে বিশ্ব মানে কোন দিকে হেলে পড়ে বা কোন দিক কাকে বেশি সমর্থন করে। যুক্তরাষ্ট্র এটি তার মিত্র দেশগুলোকে বোঝাতে পারবে না যে এই যে হামলা করলো এর ন্যায্যতা। আমার তো মনে হয় যে যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো ইউরোপের দেশ তাকে সমর্থন করবে এইভাবে অন্ধভাবে সমর্থন করবে না। আর এক্ষেত্রে এশীয় দেশগুলোর এক ধরনের, ইরান তো এশিয়ারই মধ্যে, আরব বিশ্বের মধ্যে, কিন্তু সেখানে এশীয় দেশগুলোর বোধহয় একটা ঐক্য, একটা জোট ভবিষ্যতে হয়তো হবে, যেখানে ইরান নেতৃত্ব দিতে পারে। এখানে আপনি কি মনে করেন আলতাফ পারভেজ, সেটা হলো বিশেষ করে পাকিস্তানের ভূমিকাটা? কয়েকদিন আগে দেখলাম যে ওই পাকিস্তানের সেনাপ্রধান যে তার সাথে কি বৈঠক করলো, আবার তাকে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার মানে দিতে চায় সে, মানে এরকম মনে করে, এরকম পত্রপত্রিকা দেখলাম যে তিনি এটা বলেছেন। তো ইরানের তো পাকিস্তানের একটা সখ্যতা ছিল, হঠাৎ করে ইরানের এই ট্রাম্পের সাথে বৈঠক এবং এই হামলার সাথে কোনো সমীকরণ আছে? প্রথমত ইরান এবং পাকিস্তান তো খুব সীমান্ত রয়েছে, এবং পাকিস্তানে এটাকে যদি আমরা ধর্মীয় আকারে দেখি, পাকিস্তানে অনেক শিয়া জনগোষ্ঠী রয়েছে, এবং ইরান পাকিস্তান সীমান্তে অনেকগুলা ছদ্ম গেরিলা সংগঠনও কাজ করছে, যেগুলোকে ইসরায়েল সহায়তা দেয়। ইসরায়েল পাকিস্তান ভুক্ত সুন্নি গেরিলা সংগঠন, আবার অন্য ধরনের বালুচদের গেরিলা সংগঠন রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানকে ট্রাম্প ডেকে নিয়েছেন আলাপের জন্য। লক্ষণীয় যে দেখেন, এগুলোও তো এক ধরনের হস্তক্ষেপ। আন্তর্জাতিক একটা ভূ রাজনৈতিক বিষয়ে আলাপের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নয়, প্রেসিডেন্টকে নয়, ডাকা হচ্ছে সেনাপ্রধানকে। অর্থাৎ যুক্তরাষ্ট্র দেখাতে চাচ্ছে যে পাকিস্তানে তাদের বিবেচনায় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সেনাবাহিনী প্রধান। এগুলো পাকিস্তানের সমস্যা ক্রিয়েট করে। কিন্তু সেনাপ্রধান, আমি যেগুলো দেখেছি সংবাদ, যে বলেছেন যে তারা ইরানের সঙ্গে রয়েছে, অন্তত মনস্তাত্ত্বিকভাবে বা নীতিগতভাবে তারা ইসরায়েলের ইরানে হামলা সমর্থন করছে না। এটা দিয়ে আমার ধারণা পাকিস্তানের সেনাপ্রধান এই বার্তাই দিয়েছেন যে ইরানের আগ্রাসনে পাকিস্তান শরিক হবে না। এবং এই বার্তাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান তো জানে এখন ইরান আগ্রাসনে শরিক হওয়া মানে তার দেশে অন্য দেশের আগ্রাসনে তার কোনো নৈতিক অবস্থান থাকবে না। কারণ ইসরায়েলের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক মিত্রতা, এগুলো তো পাকিস্তানের সবই জানা। এবং ভারতের সাথে পাকিস্তানের যে ধরনের সম্পর্ক, সে তার মানে হলো এটা ইসরায়েল ভারত অক্ষশক্তির সঙ্গেই পাকিস্তানের এক ধরনের বিরোধাত্মক। ফলে পাকিস্তান ইরান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থক হবে এটা মনে হয় না। কিন্তু তারা আগ বাড়িয়ে ইরানের কে সহায়তা করবে সেটার ভাবার কোনো কারণ নেই। কারণ ভারত পাকিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সেই যুদ্ধ থামিয়েছে সেটা একটা কারণ। আরেকটা হলো পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের সামরিক স্থাপনা রয়েছে, বিমান ঘাঁটি রয়েছে। সোহরাব হাসান, যেটা ইরানের কথা বারবার শুনছি যে ইরান বলছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তাদের হাতে, এটা কি আসলে তারা করতে পারবে? এটা বা করলে কি হতে পারে? সেটা হচ্ছে শুধু মানে বিশ্ব ব্যবস্থার উপর যতটা না পড়বে, অর্থনীতির উপর। ইউক্রেন কত দূর, সেই ইউক্রেন যুদ্ধে কিন্তু বাংলাদেশ সহ এই অঞ্চলের বেশিরভাগ উন্নয়নশীল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় বা তেল সরবরাহ যদি কোথাও বিঘ্ন ঘটে, তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়বে, আমাদের উপর। কারণ আমরা এখন প্রায় দুই তৃতীয়াংশ জ্বালানি আমদানি নির্ভর।
যে জ্বালানি আছে সেটা 1/3 যোগান দিতে পারে দেশীয় জ্বালানিতে। আরেকটি ব্যাপার পাকিস্তানের ব্যাপারে আমেরিকা কিন্তু ওই কৌশলটাও ব্যবহার করেছে। পাকিস্তানের সঙ্গে ইরানের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা ব্যবহার করার চেষ্টা করছে। এবং এখন আমার মনে হচ্ছে যে তার একটা ভূ রাজনৈতিক লক্ষ্য ছিল ভারতের সাথে যে আগ বাড়িয়ে সাধারণত সেটি ইরা কী বলে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এত দ্রুত ভারত পাকিস্তান যুদ্ধে যে হস্তক্ষেপ করলো, এটি ভারতকে খুশি করার জন্য নয়, বরং ভারত বেজারি হয়েছে। পাকিস্তানকে খুশি করার জন্য যে দেখালো যে পাকিস্তান অক্ষত। এবং এর পরে যে ইরানে হামলা, এ দুটোর মধ্যে আমি একটি সামরিক ভূ কৌশলগত সম্পর্ক আছে বলে মনে করি। অর্থাৎ পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করবে পাকিস্তান, সেটা যাতে না করে, সে ওই বিতর্কের চেয়েও বড় হচ্ছে যে ইরানকে বিচ্ছিন্ন করা। পুরো মধ্যপ্রাচ্য থেকে বিচ্ছিন্ন করেছে। এখন প্রতিবেশী যেটা আছে ভারতের সাথে, যেটাই আলতাফ ভাই বললেন যে ভারতের সাথে যেহেতু ইসরায়েলের সম্পর্ক আছে, ইরানেরও সম্পর্ক ভালো, কিন্তু ওই পর্যায়ে না। আর সুতরাং সেখানে পাকিস্তানকে যাতে ব্যবহার না করতে পারে ইরান, সেই কূটকৌশল যুক্তরাষ্ট্র নিয়েছে। এখন এর সমাধান কী হবে, কোথায় যাবে, এর পরিণতি কী, এটি বলা খুব কঠিন। কিন্তু ভালোটা দেখছি না, অন্তত যুক্তরাষ্ট্রের জন্যে, যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েলের জন্য। বিশেষ করে ইসরায়েল কিন্তু আরও প্রান্তিক হলো, আরও বিচ্ছিন্ন হলো। মানে মানুষের শুধু তো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, যুদ্ধের নৈতিক শক্তি থাকে। ইসরায়েলের সেই শক্তিটা হারালো। না, নৈতিক শক্তি এক ধরনের, যেমন ধরেন মধ্যপ্রাচ্যে যে হামলা চালায়, এটা কি নৈতিকতা? একটা ছিল যে তার অস্তিত্ব রক্ষা, কিন্তু তার অস্তিত্ব রক্ষার মানে কি? সে পুরো মধ্যপ্রাচ্যের এই সব মানে কি বলে, এখানে আমার বলতে চাই যে এই যে পরাশক্তিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে নিপীড়িত ইহুদি তখন ছিল, আর এখন তো তারা নিপীড়কে পরিণত। নিপীড়িত ইহুদিদের বা বাস্তুচ্যুত ইহুদিদের সেখানে যে একটা রাষ্ট্র তৈরি করে দিল পরাশক্তির যোগসাজশে, সেখানে যুক্তরাষ্ট্র দায়ী, রাশিয়া দায়ী, এবং ওই অন্যান্য দেশ মানে যুক্তরাজ্য সহ সবাই দায়ী। কিন্তু এখন যুক্তরাষ্ট্র সামনে এসেছে, কিন্তু এই রাশিয়া তো দায়িত্ব অস্বীকার করতে পারে না। এবং রাশিয়া না, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, যারা সারা বিশ্বে একটা ন্যায্য সমাজ গঠন চেয়েছে, ন্যায্য বিশ্ব গঠন করতে চেয়েছে, তারা সেখানে একটা রাষ্ট্র দিয়েছে, মানে পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, মানবতার জন্য হুমকি। তা আমি মনে করি সবটা মিলে বিশ্ব আরও ঝুঁকিতে পড়ল। আপনার কাছে আবার আসবো, এই ঝুঁকিটা আসলে কিভাবে মোকাবেলা হতে পারে, তার আগে আলতাফ পারভেজ, একটা ইরানের পাশে আসলে তাহলে এখন কারা থাকলো? ইরানের পাশে রাষ্ট্র হিসাবে এখন কেউ নেই। হয়তো চীন এক ধরনের সামরিক সহায়তা দিবে, কারণ কিছু চুক্তি রয়েছে, তো রাশিয়া এক ধরনের মানে সহায়তা দিবে। কিন্তু আমি এই প্রসঙ্গে সোহরাব হাসান যে একটা কথা বললেন হরমুজ প্রণালীর ব্যাপারে, ওই প্রশ্নটা আমি করতে ভুলে গেছি। এটা আসলে কি সে তার হাতে এটাকে বলতে চাই, যুক্তরাষ্ট্র যে আবার আলোচনার কথা বলছে, এবং যুক্তরাষ্ট্র চায় না যুদ্ধটা লম্বা হোক, কারণ হলো হরমুজ প্রণালী। এখান দিয়ে বিশ্বের জ্বালানি সম্পদের 20% চলাচল করে, এবং ইরান নিজে গ্যাসের ক্ষেত্রে ইরান তৃতীয় বৃহৎ উত্তোলক, আর ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তেলের ক্ষেত্রেও তৃতীয় উত্তোলক। ফলে এই যুদ্ধ শুধু ইরানে এই যুদ্ধের কারণেই তেলের দাম বাড়ার পক্ষে, এবং ধারণা করা হচ্ছে ইতিমধ্যে 13% বেড়েছে, এবং ব্যারেল প্রতি $10 বেড়ে যাবে যদি হরমুজ প্রণালী বন্ধ করে বা ওইখানে বাধা দেওয়া হয়। ফলে যুক্তরাষ্ট্র একটা ভীতিতে ইতিমধ্যেই আছে যে যুদ্ধটা কি দীর্ঘমেয়াদী বা আরও ছড়িয়ে পড়ছে কিনা। ফলে তারা চাচ্ছে এই যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। কিন্তু ইরান তো যেহেতু ওর উপর হামলা হয়ে গেছে, সে আর এটা ছড়িয়ে দিতে চাইবে, এবং ইসরায়েলের একটা ম্যাক্সিমাম ক্ষতি করা ছাড়া ইরান কিন্তু থামবে না। এবং সোহরাব হাসান যেটা বললেন, আমি একটা জিনিস শুধু যুক্ত করতে চাই, ইসরায়েলের নিরাপত্তাটা হবে এবার মানসিক। কারণ একটু আগে আমি যেটা বলেছি যে এখন আরবের তরুণরা দেখবে যে ইসরায়েল আর অজেয় নয়। মিসাইল টেকনোলজি, যে পরবর্তী জেনারেশনের যে মিসাইল টেকনোলজি তৈরি হবে, সেটা ইসরায়েলে অনায়াসে হামলা চালাতে পারবে। এবং
এই হামলার আগে তো সবাই মনে করতো ইসরায়েলে বোমা ঢুকানো যাবে না, আয়রন ডোম রয়েছে, কিন্তু এবার তো এখন হাইফা তো প্রায় ধ্বংসস্তূপে। মানে হাইফা দেখে মনে হয় না যে ফিলিস্তিনি একটা আরেকটা জায়গা, মানুষ অনেকে এটাকে তো একটা মানে তেল আবিবের অনেক অংশ গাজার মতো হয়ে গেছে। এখন মানুষ যেহেতু ইরানের মতো ঘনবসতিপূর্ণ জায়গা নয় তেল আবিব, সেই কারণে মানুষ সেখানে কম মরছে জনসংখ্যার সমীকরণে, কিন্তু ধ্বংস কিন্তু ইসরায়েলেরও কম হচ্ছে না। আর আমি যেটা বলেছি যে মনস্তাত্ত্বিক অজেয় থাকার যে ব্যাপার ছিল সেটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইসরায়েলের ধরেন যে একটা হলো সরকার আর একটা জনগণ, ইসরায়েলের জনগণও কি একই মানসিকতা? না, ইসরায়েলের ভিতর প্যালেস্টাইনিদের অধিকারের বিষয়ে শান্তির সপক্ষে একটা উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে, কিন্তু ভোটের হিসাবে ওরা এখনো কুলিয়ে উঠতে পারছে না। না, এমনকি ইরানে হামলার বিরুদ্ধে সেখানে বিক্ষোভ হয়েছে। এইটা অনেকটা ভারতের কথা ভাবুন, ভারতেও তো বহু মানুষ শান্তি চায় পাকিস্তানের সঙ্গে, কিন্তু আবার একটা বড় অংশ ভোটের হিসাবে বড় অংশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায়। এরকম ইসরায়েলের ক্ষেত্রেও এরকম, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও। আজকে গাজায় হামলার বিপক্ষে পৃথিবীর সবচেয়ে বড় বড় সমাবেশগুলো কিন্তু ব্রিটেনে আর যুক্তরাষ্ট্রে হয়েছে, কিন্তু তার মানে যুক্তরাষ্ট্র তো ওই হামলা থেকে দূরে থাকেনি। আমরা একদম শেষ করবো, এক মিনিটে আমরা আলাপ করলাম যুক্তরাষ্ট্র নিয়ে, ইরান নিয়ে, ইসরায়েল নিয়ে। যদি জাতিসংঘ নিয়ে যদি কোনো কোশ্চিন না করি, একমাত্র যারা আসলে অফিসিয়ালি ডেজিগনেটেড বোধহয় শান্তি প্রতিষ্ঠার জন্য, কি জাতিসংঘে কি কোনো শান্তির দূত হিসাবে ভূমিকা রাখতে পারবে বলে মনে হয়? শান্তির দূত না, আসলে জাতিসংঘ যে আছে অন্তত তার অস্তিত্ব তো প্রমাণ করতে হবে, অস্তিত্ব ঘোষণা করতে হবে। ইরান নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে, এখনও দিন তারিখ জানি না, কিন্তু আশা করি যে নিরাপত্তা পরিষদে অন্ততই হবে। আর জাতিসংঘ মহাসচিব একটা বিবৃতি দিয়েছে এবং সেটি বলেছে যে এটি এই ইরানে হামলাটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। এখন এইসব বিবেকী কণ্ঠ তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কানে পৌঁছে নেয়, তাদেরকে যে ভাষায় পৌঁছাতে হয় সেটা কে পৌঁছাবে? জাতিসংঘের সেই শক্তি নাই, মানে বিশ্বের শান্তিকামী মানুষেরও সেই শক্তি নাই। এখন আমরা একটা ভয়াবহ বিপদের মধ্যে আছি। আমি মনে করি একটা সত্য আমাদের মেনে নেওয়া উচিত, সেটা তিক্ত তীব্র সত্য, সেটা হলো বিশ্বে এখন কোনো মানে সালিশিকারী প্রতিষ্ঠান নেই, বিশ্বে এখন কোনো আইন কানুন নেই। দেখুন, ট্রাম্প শুধু যুদ্ধের ব্যাপার না, শুল্ক বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন, WTO থাকার পরেও তো সেটা উনি তোয়াক্কা করলেন না, যুদ্ধের ক্ষেত্রেও জাতিসংঘের তোয়াক্কা করলেন না। ট্রাম্প নিজের দেশের কংগ্রেসকেও তোয়াক্কা করেননি এই হামলার সময়। এবং ভারত যখন পেহেলগামের পরে পাকিস্তানে হামলা করলো, সেও কাউকে তোয়াক্কা করেনি। ফলে এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে, বিশ্বে এখন ক্ষমতাধররা কাউকে তোয়াক্কা করবে না। তার মানে সেই আগে সে জোরজার মূল্য, আমরা একটা বন্য সময়ে প্রবেশ করেছি, এটা দীর্ঘায়িত হবে, এটা অনেক দিন যাবে। আমরা এই সময় কোনো আইন কানুন, সালিসি প্রতিষ্ঠান, জাতিসংঘের ভূমিকা, আপনি দেখেন ওআইসি 56টা দেশের প্রতিষ্ঠান, ওআইসি কোথায়? মুসলিম দেশ ইরানের ধ্বংসে সে তো একদম নীরব। তুরস্ক অন্যতম শক্তিশালী মুসলিম দেশ হিসেবে পরিচিত, তুরস্কও কিন্তু এখানে নীরব প্রায়। একটা বিবৃতি দিয়েছে, বাংলাদেশও বিবৃতি দিয়েছে। এখন বিবৃতি দিয়ে তো আর যুদ্ধ থামানো যাবে না। ভালো কিছু প্রত্যাশাই করতে পারি, কিন্তু যেটা বললেন যে খুব বেশি তিক্ত সত্য মেনে নেওয়া ভালো, দেখা যাক কোন দিকে যায়, আমরা অবজার্ভ করবো। আলতাফ পারভেজ অনেক ধন্যবাদ, সোহরাব হাসান আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।